ঘুমের মাঝেই আমাকে কয়েকজন মেয়ে মিলে অপহরণ করলো। আমার সাথে এত বড় সিন ক্রিয়েট হয়ে গেছে, অথচ আমি বেঘরে ঘুমাচ্ছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি কয়েকজন মেয়ে মিলে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদেরকে দেখে মুহূর্তের মধ্যেই ঘুমের সমস্ত রেশ কেটে গেল। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি তাদের দিকে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আপনারা কারা, আর কোথায় নিয়ে এসেছেন আপনারা আমাকে? আমরা তোর জন, আর তোকে আমরা অপহরণ করে নিয়ে এসেছি। কিন্তু কেন? আমি কি এমন করেছি? তোকে আমাদের ত্রিধা ম্যামের ভালো লেগেছে, তাই তিনি তোকে অপহরণ করতে বলেছে। মেয়েগুলোর কথার আগামাথা কিছুই বুঝলাম না। আমি কার এমন কি ক্ষতি করেছি যে আমাকে এভাবে ঘুম পাতালে অপহরণ করে নিয়ে এসেছে? মাথায় যেন কিছুই খেলছে না। ঠিক তখনই রুমের মাঝে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করে। মেয়েটা রুমে প্রবেশ করতেই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আই, তোরা সবাই রুম থেকে বের হ, তোদের কাজ শেষ, এবার আমার পালা। মেয়েটার কথা শুনে বুক দুকপুক দুকপুক করতে লাগলো। কিসের পালার কথা বলছে মেয়েটা? আর মেয়েটার এক কথায় সবাই রুম ছেড়ে বের হয়ে গেল। কোনো কিছুর হিসাবই যেন মেলাতে পারছি না আমি। ঠিক তখনই মেয়েটা বুক থেকে টান দিয়ে ওড়নাটা ফেলে দিল। এবার আরো ভয় পেয়ে গেলাম। এই এই, কি করছেন আপনি? একদম চুপ তুই। আর একটা আওয়াজও যদি গলা দিয়ে বের করেছিস তাহলে সোজা গলায় হাত দিয়ে কণ্ঠনালীতে লক বসিয়ে দিব। মেয়েটার কথা শুনে শরীরের সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে মতন অবস্থা। ভিতরের প্রাণ ভোমরাটা সারা শরীরে ছুটাছুটি করছে। প্রাণ ভোমরাটা চাচ্ছে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে, যেখান থেকে কোনো দিনও এই মেয়ে খুঁজে বের করতে না পারে। মেয়েটা হুট করেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি মেয়েটার কর্মকাণ্ড দেখে পুরাই থ হয়ে গেলাম। আই ছেলে শোন, একদম নড়াচড়া করবি না যেন। নড়াচড়া করলেই সোজা শেষ করে দিব, না হয়তো আমার কাজ শেষ হলে আমি তোকে ছেড়ে দিব। আমি চুপচাপ শুয়ে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। মেয়েটা এবার বড় ধরনের ঝাটকা দিল আমাকে। সে আমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। সে আমার ঠোঁটে পাগলের মতন স্পর্শ করতে শুরু করে। আমার দুই হাত সে নিজের হাতে পেঁচে নিয়ে নিয়েছে। সে আমায় পাগলের মতন চুমো খাচ্ছে, আর আমি মরার মতন বিছানায় শুয়ে আছি। আমার জায়গায় অন্য কেউ হলে সেও মজা নিত, কিন্তু আমার কেন জানি সমস্ত কিছু বিষের মতো লাগছিল। তাই আমি চুপচাপ হয়ে আছি। কিন্তু মেয়েটা আস্তে আস্তে হায়নার রূপ ধারণ করলো। সে আমার ঠোঁটে নিজের ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। সাথে সাথে ঠোঁট কেটে ব্লাড বের হতে শুরু করেছে, কিন্তু তাও মেয়েটা তার কাজ চালিয়ে যাচ্ছে। সে আমার রক্তগুলো নিজের ঠোঁট দিয়ে চুষে নিচ্ছে। এভাবেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। একটা সময় মেয়েটা নিজ ইচ্ছায় আমায় ছেড়ে দিল। আই ছেলে শোন, শহরে এসেছিস কিছুদিন হলো, শহরের হাবভাব হয়তো ভালো করে কিছুই বুঝিস না। তো শোন, কারোর সাথে ইটিস পিটিস করতে যাবি না, আর কেউ তোর সাথে ইটিস পিটিস করতে আসলেও বলবি যে তোর উপরে ত্রিধার হাত পড়ে গেছে। মেয়েটার কথা শুনে আবারও একটা শক খেলাম। আমি শহরে নতুন এসেছি, সেই বিষয়ে মেয়েটা জানলো কি করে? আর তাছাড়া কে এই মেয়ে? তবে নাম তো জানিয়ে দিল যে ত্রিধা। তবে এই নাম ছাড়া তো মেয়েটার বিষয়ে আর বেশি কিছু জানি না। না, মেয়েটার সম্পর্কে জানা দরকার। আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার উপরে কি কারণে এই অত্যাচার? আই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমাকে কারণ জিজ্ঞেস করিস? তুই কি জানিস আমি কে? না, জানি না, তাই তো জিজ্ঞেস করলাম। দেখ, মাথা খারাপ করিস না। এই শহরে আমার মুখের উপরে কথা বলবে এমন কেউ নেই। তবে তুই যেহেতু জানতে চাইছিস, তাহলে কিছুটা বলি তোকে। শোন, তোকে আমার ভালো লেগেছে, তাই তোর উপরে অধিকার খাটিয়েছি। শোন, আমি ছাড়া অন্য কোনো নারী যেন তোর সংস্পর্শে না আসে, না হয়তো প্রাণ হারাবি। কিছুই বললাম না মেয়েটাকে আর, কারণ বলার মতন কিছুই নেই মেয়েটাকে। এতদিন ধরে দেখে এসেছি
যে ছেলেরা মেয়ের উপরে জুলুম আর অন্যায় করে, কিন্তু আজ তার উল্টো দেখলাম। হয়েছে, এবার চলে যা তুই। আমার গাড়ি তোকে তোর বাসা অবধি ছেড়ে দিয়ে আসবে। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। মেয়েটা আমায় রুমে ছেড়ে দিয়ে চলে গেল। আমিও রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হতেই দেখি বাসার সামনে গাড়ি দাঁড় করানো। ত্রিধা নামক মেয়েটা কি এই গাড়ির কথা বলেছে, যে এই গাড়ি আমায় বাসায় ছেড়ে দিয়ে আসবে? কিছুই বুঝে উঠতে পারছি না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখনই গাড়ির ভিতর থেকে ড্রাইভার চেঁচিয়ে উঠল, এই বেটা, গাড়িতে উঠিস না কেন? তোরে কি ইনভাইট দিয়ে গাড়িতে উঠাতে হবে নাকি? লোকটার কথা শুনে বুঝে গেলাম ত্রিধা নামক মেয়েটা এই গাড়ির কথাই বলেছে। আর কিছু না ভেবে গাড়িতে উঠে গেলাম। লোকটা গাড়ি স্টার্ট করতেই সেই সুন্দরী মেয়ে ত্রিধা সজোরে চেঁচিয়ে উঠল, আই ড্রাইভার, গাড়ি থামা। ত্রিধার কথা শুনে ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, আর ত্রিধা সোজা ভিতর থেকে বের হয়ে এসে ড্রাইভারের কলার চেপে ধরে। আই বেটা, তোকে কে সাহস দিয়েছে ওর সাথে এইভাবে কথা বলার? তোর সাহস তো দেখছি অনেক বেড়েছে। না কিছু বলি না রেখে পিছে পাকনা গজিয়েছে। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আজকের পরে এমন আর হবে না। আজকের মতো সাবধান করে দিলাম, পরের বার থেকে ওর সাথে যদি কোনো ধরনের বাজে ব্যবহার করিস তাহলে সোজা পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। মনে রাখবি, সে আমার অনেক কাছের মানুষ। মেয়েটার এমন ধারা আচরণ দেখে বেশ অবাক হলাম, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করে আমায় বাসায় ছেড়ে দিয়ে আসলো। আমি বাসায় নামতেই দেখি মুন্না দাঁড়িয়ে আছে। কি রে, তুই এতটা সময় কোথায় ছিলি? আর তোর ঠোঁটের এই অবস্থা কেন? আরে একটা সমস্যা হয়েছে, তাই সেটা সেরে আসলাম। কি সমস্যা? শহরে আসলি 2 দিন হলো না, তার মাঝে সমস্যায় জড়িয়ে গেলি? আরে না, তেমন কোনো সমস্যা না। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, আগে বল কলেজের কি অবস্থা। আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি তোকে, কাল থেকে কলেজ শুরু করিস। আচ্ছা, বাট একটা কথা মাথায় রাখিস, কলেজে অনেক সমস্যায় পড়তে হবে তোকে। একটা মেয়ে আছে কলেজে, সে খুব ডেঞ্জারাস। আর তাছাড়া সিনিয়র কিছু আছে যারা অল টাইম র্যাগিং দেয়, তাদের থেকেও একটু সাবধানে থাকিস। আর পরোক্ষভাবে কারোর সাথে ঝামেলা করিস না। আরে সমস্যা নেই, আর আমি কার সাথে ঝামেলা করব? আমার পোশাক আশাক দেখলেই তো মানুষ আমার থেকে অনেক দূরে সরে যাবে। আমার মতন ছোট লোকের সাথে ওসব কেউ করবে না। আকাশ, তুই নিজেকে এতটা ছোট করিস কেন? হ্যাঁ, তুই কি মানুষ না নাকি? আর তাছাড়া তোর সাথে আজ 1 বছর ধরে পরিচয় আমার। আমি জানি তুই মনের দিক দিয়ে অনেক বড়, সো নিজেকে একদম ছোট করবি না। আচ্ছা ঠিক আছে। তারপর মুন্নার সাথে অনেকটা সময় বাসায় বসে আড্ডা দিলাম। তারপর সে চলে গেল। আর সবার তো মোটামুটি আইডিয়া হয়েই গিয়েছে যে আমি এই শহরে নতুন। তাহলে আসুন পরিচয়টা দিয়ে আর একটু ক্লিয়ার করে দেই। আমার নাম আকাশ মাহমুদ, অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। পরিবার বলতে কেউ নেই আমার, তবে মানুষের কাছে এটুকু শুনেছিলাম যে আমার মা আর বড় বোন নাকি বেঁচে আছে, তবে তারা কোথায় থাকে কেউ জানে না। তাদের কোনো ঠিকানাই কারোর কাছে নেই। আমি ছোট থেকে একজনের কাছে মানুষ হয়েছি। তিনি আমার মায়ের মতোই ছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। তাই সেই শহর ছেড়ে এখানে চলে এসেছি, কারণ সেই শহরটা আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। সেদিনের মতন রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুন্নার অ্যাডমিশন নিয়ে দেওয়া কলেজে চলে গেলাম। যেতে যেতে মুন্নার সাথে যোগাযোগ করে নিয়েছি। সেও আমার সাথে একত্রে কলেজে যায়, কারণ সেও আমার ক্লাসমেট। মুন্না আর আমি কলেজের গেট দিয়ে ঢুকবো, ঠিক তখনই কয়েকজন ছেলে এসে মুন্নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ছেলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, কলেজে নতুন মুরগি এসেছে, তাই তাকে র্যাগিং দিব। আর তুই যাতে কোনো রিয়াক্ট না করিস, তাই আগ থেকেই পানিশমেন্ট দিয়ে দিলাম। ছেলেগুলোর কথা শুনে মুন্না সেখান থেকে চলে গেল। মুন্না যেতেই ছেলেগুলো আকাশকে ঘিরে ধরলো। কি রে ছোট লোকের বংশধর, তুই এই কলেজে চান্স পেলি কি করে রে? তোর জামা কাপড়ও তো আমাদের মতো অতটা হাই কোয়ালিটির না। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, কথার জবাব দে। আকাশ কোনো কথা না বলায় ঠাস করে আকাশের গালের মধ্যে চড় বসে দেয় সেই ছেলেটা। আকাশ থাপ্পড় খেয়েও চুপ, সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
যাক, সম্মান দিতে জানিস তাহলে। কথা না বলায় একটা থাপ্পড় মেরেছি, কথা বললে আরো কয়েকটা খেতি। চুপচাপ থাকায় একটাই থাপ্পড় মারলাম। তবে তুই এই কলেজে আসায় আমাদের একদিকে লাভ হয়েছে, কারণ আমরা একজন পার্সোনাল কাজের ছেলে পেয়ে গেছি। তোকে যখন তখন কাজে লাগাতে পারবো। এই কি বলিস তোরা? হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস। এই শোন, আজ থেকে তুই আমাদের কর্মচারী। আমাদের জন্য সব সময় নাস্তা পানি আনা নেয়া তুই এই করবি। আর এখন শোন, আমার পা অনেক ব্যথা করছে, পাগুলো টিপে দে দেখি। ছেলেগুলোর কথা শুনে মেজাজটা চরম লেভেলের খারাপ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। র্যাগিং করতে বাধা দিলে আরো সমস্যা করবে, তাই চুপচাপ ওদের কথা মেনে নিলাম। ছেলেটার পা টিপে দেওয়ার জন্য মন স্থির করলাম। ঠিক তখনই কয়েকটা মেয়ে এসে ছেলেগুলোকে বলল, এই যে শোনেন ভাইয়ারা, আপনারা ওকে কোনো ধরনের র্যাগিং দিবেন না, কারণ সে ত্রিধার অনেক কাছের লোক। শ্রীধার কাছের লোক হলে আমরা কি করব? মুরগি হাতে পেয়েছি, তাকে র্যাগিং না দিয়ে থামবো না? আর তাছাড়াও এই ছোট লোক শ্রীধার কাছের মানুষ হয় কি করে? আমরা এইসব বানোয়াট কথা বিশ্বাস করি না। শ্রীধা এসে যদি এই কথা বলে যে সে তার কাছের লোক, তাহলে আমরা তাকে ছেড়ে দিব। আচ্ছা, আমরা ত্রিধাকে বলছি। মেয়েগুলো গিয়ে তিধাকে বলে। একটু পর তিধা ছেলেপিলেগুলোর কাছে আসে। আই, তোদের সমস্যা কি রে? কোনো সমস্যা নেই আমাদের, আমরা নতুন মুরগি পেয়েছি তাই র্যাগিং দিচ্ছি। তোদেরকে একবার বললাম যে হয়নি, যে সে আমার কাছের লোক। মানে কি ত্রিধা, এই ছোট লোক তোমার কাছের কেউ? এই কথা যেন কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, তোদের বিশ্বাস করাচ্ছি। তিধা আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে সবার সামনে তার ঠোঁটের মধ্যে কিস বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে পুরো কলেজ হাঁ করে তাকিয়ে আছে আকাশ আর তিধার দিকে। পুরো কলেজের সকলকেই তাক লাগিয়ে দিয়েছে তিধার এমন কর্মকাণ্ড। সবার চোখ জোড়া কপালে উঠে গেছে তিধার আচরণে। কিছুক্ষণ পর তিধা আকাশকে ছেড়ে দেয়। কিরে, এবার বিশ্বাস হলো তো? তিধার প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতিতে যেন কেউ নেই, সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, সবার মুখের বুলি কোথায় গেল? ত্রিধা, কি করে সম্ভব এমনটা? কি করে সম্ভব সেটা তো নিজের চোখেই দেখলি, তাহলে এবার ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? তিধার কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, কারণ তিধার মুখের উপরে কথা বলবে এমন কারোর বুকের পাটা হয় নাই। আয় ছেলে, চল তুই আমার সাথে। তিধা আকাশের হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে গিয়ে বসায়। আকাশ চুপচাপ বসে আছে। শোন, কলেজে সবাই জেনে গেছে যে তোর উপরে তীর্থা হক জমিয়েছে। আজকের পর আর কেউ সাহস করবে না তোর সাথে বেয়াদবি করার। আর তোর গাল লাল হয়ে আছে কেন? তার মানে কি সেই ছেলেগুলো তোকে র্যাগিং দিয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা না বলে। জলদি কথার আনসার না পেলে চরম রাগ উঠে আমার। প্রথমবারের মতন মাফ করে দিলাম, তো এবার বল যে সেই ছেলেগুলো কি তোকে র্যাগিং করেছে? না, র্যাগিং করেনি, কারণ র্যাগিং করার আগেই আপনার মানুষ চলে আসে। তবে থাপ্পড় মেরেছে তারা আমায়। খুব লেগেছে তাই না তোর? তুই টেনশন নিস না, ওদের কি হাল করিস সেটা খালি তুই দেখতে থাক। আচ্ছা শোন, চোখটা অফ কর একটু। মেয়েটার কথা শুনে বুঝতে পারছি না যে কি করতে চাইছে সে, তবে মেয়েটার কথা মতন চোখ বন্ধ করে ফেললাম। আর সে আমার গাল দুহাত দিয়ে ধরে অনেক কয়টা চুমু এঁকে দিল গালের মধ্যে। হয়েছে, এবার যন্ত্রণা কমে যাবে তোর। আর তুই এখন সোজা ক্লাসে চলে যা, আমি কিছু সময় পরেই আসছি। ত্রিধার কথা মতন ক্লাসে চলে গেলাম। মনের মধ্যে এক ধরনের তুফান বইছে। কি চায় ত্রিধা আমার কাছে? কেন সে আমার সাথে এমন অদ্ভুত আচরণ করে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভিতরে, কিন্তু এর কোনো উত্তরই যেন মনে হয় আমি পাবো না। তারপর ক্লাসে চলে গেলাম। স্যার এবং ক্লাসের সকলের সাথে পরিচিত হয়ে নিলাম। সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার ড্রেস আপ দেখে। আমি লজ্জায় মাথা নুইয়ে রেখেছি। স্যার ক্লাস করতে শুরু করেছে। আজ কলেজের প্রথম দিন, কেমন যেন বেখাপ্পা লাগছে সবকিছু। তবে আশা করি সেটা সময়ের সাথে সাথে চলে যাবে। মুন্না আমার পাশেই বসেছে। সে কিছুক্ষণ পর পর আমার দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু স্যার ক্লাস নেওয়ায় কথা বলতে পারছে না। আমি সেই দিকে ভ্রুক্ষেপ না করে ক্লাসে মন দিলাম। কিছু সময় ক্লাস করার পর হুট করে সেই মেয়েটা আমাদের ক্লাসে আসে। সেই মেয়েটা বলতে ত্রিধা আর কি। তারপর সে এসে স্যারকে বলে, স্যার, আমার কিছু কথা বলার আছে সবার উদ্দেশ্যে। হ্যাঁ ত্রিধা, বলো।
সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই সেকশনে একটা নতুন ছেলে এসেছে যার নাম হলো আকাশ। সে আমার প্রিয় মানুষ। ওর সাথে ইটিস পিটিস করার চেষ্টা করবে না কেউ। আমি যদি জানতে পারি যে কেউ ওর সাথে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করেছে, তাহলে সোজা মেরে কোমায় পাঠিয়ে দেব। তিধার কথা শুনে একজন বলে ওঠে, যে না পোশাক আশাকর, ওকে দেখতে তো ছোট লোকের মতো মনে হয়। ওর সাথে কে ওসব করতে যাবে? মেয়েটার কথা শুনে তিধার চরম পর্যায়ে রাগ উঠে যায়। সে সোজা এসে মেয়েটার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। আইনে নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তার পোশাক আশাক তোদের মতো নামি দামি না দেখে কি সে মানুষ না? নাকি তোরা টাকার গরমে আসমানে চলাফেরা করছিস? কোনটা? তিধার ধমকে মেয়েটা চুপ হয়ে যায়। কিরে, কথা বলছিস না কেন? আমার ভুল হয়ে গেছে। এবারের মতন মাফ করে দিলাম। সবাইকে আবারও বলছি, সে যেমনই হোক না কেন, সে আমার প্রিয় বান্দা। ওর দিকে কেউ আঙুল তুললেও তার আঙুল আমি ভেঙে দেব। আর তোমরা সবাই ওর দেখাশোনা করবে, কারণ আমি এই সেকশনের স্টুডেন্ট না। তাই ওর দেখাশোনা করতে একটু সমস্যা হবে। তাই তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম, সবাই ওকে দেখে রাখবা। হাই তাহলে শোন, ক্লাস শেষে আমি কলেজের গেটে অপেক্ষা করব। তুই বাসায় যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করে যাবি। তিধা সবার উপরে তার হুকুমত চালিয়ে চলে গেল। এদিকে ক্লাসের সবাই এবং স্যার সহ টাস্কি খেয়ে আছে তিধার কথায়। কারোর মুখে কোনো সাউন্ড নাই, আর সাউন্ড করবেই কি করে? তিধার কথায় পুরো ক্যাম্পাস চলে। তিধার কাছে কলেজের সিনিয়ররাও র্যাগিং খায়। ক্লাসরুমটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। স্যার ক্লাসের পরিবেশ ফিরিয়ে আনতে লেকচার দেওয়া শুরু করে। সবাই স্যারের লেকচার শোনায় মন দেয়। দেখতে দেখতে অনেক কয়টা স্যার এসে এসে ক্লাস শেষ করিয়ে গেল। ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে। সবাই টেবিল থেকে নিজের ব্যাগ উঠিয়ে কাঁধে নিয়ে নিল। তারপর যে যার মতন চলে যেতে শুরু করলো। আচ্ছা আকাশ, একটা কথা বলতো, তিধা তোকে নিয়ে কি শুরু করেছে? আর কিসের প্রিয় মানুষ দাবি করেছে তোকে? সে তো আমি নিজেও জানি না কোথাকার প্রিয় মানুষ, কোনখানের প্রিয় মানুষ। তুই যদি নাই জানিস তাহলে ক্লাসরুমে এসে এভাবে সবাইকে শাসিয়ে গেল কেন? আরে মুন্না, সত্যি আমি কিছু জানি না। আচ্ছা, না জানলে আর কি করা, চল এবার বাড়ি চলে যাই। মুন্না, তোর কি মনে নেই যে সে আমায় ক্লাস শেষ করে দেখা করতে বলেছে? ও হ্যাঁ, যা গিয়ে দেখা করে আয়। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসছি, তুই একটু দাঁড়া। মুন্নাকে দাঁড় করিয়ে রেখে ত্রিধার কাছে চলে গেলাম। কলেজের মোট দুটো গেট, একটা দিয়ে আমরা বের হব, আরেকটা দিয়ে সেই সুন্দরী ত্রিধা নামক মেয়েটা বসে আছে। ত্রিধার কাছে যেতেই বড় ধরনের একটা শক খেলাম। ত্রিধা সেই ছেলেগুলোকে মেরে সারা শরীরে মায়ের ছাপ টুকে দিয়েছে। শুধু তাই নয়, ছেলেগুলোর শরীরে কোনো কাপড়ই নেই, শুধু আন্ডারওয়্যার পরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি হলো তো তোদের শাস্তি? বলেছিলাম না ওদের অবস্থা আমি খারাপ করে দেব? তো দেখ, দিয়েছি ওদের অবস্থা খারাপ করে। তোর গালে থাপ্পড় দেওয়ার ফল ওরা পেয়েছে। মেয়েটার কথা শুনে বুকটা ধড়ফড় করছে। কি করে সম্ভব এসব? সে কলেজের সবার উপরে নিজের হুকুম মতো চালাচ্ছে। কেউ ভয়ে তার মুখের উপরে একটা কথাও বলছে না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। কিরে, কথা বলছিস না যে? আচ্ছা থাক, কথা বলতে হবে না। তুই একটা কাজ কর, তুই গা থেকে শার্টটা খুলে ফেল। ত্রিধার কথা শুনে চমকে উঠলাম। কি সব বলছে এই মেয়ে আমাকে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, কথা কানে জানি তোর? তোকে বলেছি গা থেকে শার্টটা খুলতে। আমার অনেক লজ্জা লাগছে, প্লিজ আমাকে এভাবে শাস্তি দিয়েন না। আমি কোনো ভুল করে থাকলে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন। আকাশের কথা শুনে তিধা এবার সেই রকমের রেগে যায়। সে আকাশের কলার ধরে এক টান দিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলে। কথা বেশি বলিস যে, এটা তার ফল। ভালোই ভালোই আমার কথা শুনলে এমনটা করতে হতো না আমাকে। সো এবার দেখি, আমার কাছে আয়। আমি ঠায় সেখানে দাঁড়িয়ে আছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতন অবস্থা। আশেপাশে যারা ছিল সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তুই কি আমার কাছে আসবি নাকি আবার অন্য পন্থা অবলম্বন করতে হবে আমাকে? ত্রিধার এমন কথা শুনে তাড়াতাড়ি ওর কাছে চলে গেলাম। না হয় এবার কি করে বসবে কে জানে। তার কাছে যেতেই সে আমার কোমরে তার দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরলো। তারপর বুকের মাঝখান বরাবর পাগলের মতন চুমু খেতে শুরু করলো। যাদেরকে ত্রিধা শাস্তি দিয়েছে তারা চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তখনই ত্রিধা বলে ওঠে, হাই, তোরা এদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, জীবনে কি আর কোনোদিন রোম্যান্স দেখিসনি মনে হয়? তাড়াতাড়ি সব কয়টা চোখ নামা, না হয় সব কয়টা চোখ তুলে নিব একদম। ত্রিধার ঝাটকি খেয়ে ছেলেগুলো নজর ফিরিয়ে নেয়। আর ত্রিধা আমার বুকে চুমু খাওয়া বাদ দিয়ে নিয়ে ব্যাগ খুলে একটা নতুন শার্ট বের করে। এই শোন,
এটা তোর জন্য কিনে এনেছি একটু আগে। কাল থেকে এটা পরেই কলেজে আসবি। আর একটা প্যান্টও এনেছি, কাল থেকে ওসব পরে ক্লাস করবি। পুরনো জামা কাপড় আর পরবি না, এনে প্যান্ট। আর শার্টটা তোকে আমি পরিয়ে দিচ্ছি। তারপর ত্রিধা আমায় নিজের হাত দিয়ে শার্টটা পরিয়ে দেয়। আমার ভিতরে যেন প্রবল বেগে তুফান বইছে। মেয়েটা কেন এসব করছে? সে আমার কাছ থেকে কি চায়? এই ছেলে, এত কি ভাবছিস? হ্যাঁ, ত্রিধার কথায় হুঁশ ফিরে আসে। না না, কিছু না। কিছু না হলেই ভালো। এবার দেখি, আমার পাশে এসে বস। চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। তার পাশে বসতেই সে রোমান্টিক ভাবে আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে। মেয়েটার আচরণ দেখে আমি যেন কোনো এক শূন্য মহাশয় ভাসছি, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, যেখানে আছে শুধু এই মেয়ের আশ্চর্যজনক ভালোবাসা। আচ্ছা শোন না, ওদেরকে কি মাফ করে দিব? আমি তো জানি না, ওদের বিষয়ে আপনি না ভালো বলতে পারবেন। এই, তোকে বলতে বলেছি, তো তুই বলবি। আচ্ছা আচ্ছা, মাফ করে দিন। এই, তোরা চলে যাক, তোদের মুক্তি মিলে গেছে। আমার প্রিয় তোদেরকে মাফ করে দিতে বলেছে। ত্রিধার কথা শুনে ছেলেগুলো চলে গেল। শুধু আমি আর ত্রিধা সেখানে বসে আছি। ঠিক তখনই হুট করে পেছন থেকে কেউ একজন এসে আমাকে ধাক্কা মারে। আমি সেভাবে প্রস্তুত না থাকায় ধাক্কার প্রেসারে মাটির উপরে গিয়ে ছিটকে পড়লাম। আমার সাথে সাথে ত্রিধাও পড়ে গেল। মাটি থেকে উঠে ঘাড় ঘুরে পিছনে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ যে আমায় ধাক্কা দিয়েছে সে আর কেউ না, সে হলো মুন্না। কিন্তু সে হঠাৎ আমায় এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? এটার রহস্যই যেন খুঁজে পেলাম না। মুন্না, কি করলি এটা তুই? আকাশ, সরি, আই এক্সট্রিমলি সরি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম যে তুই আমায় না জানিয়ে অন্য কারের সাথে ইটিস পিটিস করছিস, কিন্তু আমি জানতাম না যে এটা আমাদের কলেজের সেই লিডার মেয়ে। আর তাছাড়া আমি মস্কারি করে ধাক্কা দিয়েছি, আমি ভাবতেও পারিনি যে তোরা এভাবে পড়ে যাবি। মুন্না, এভাবে কেউ মশকারি করে? হ্যাঁ, কারোর যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতি? সত্যি আমি বুঝতে পারিনি রে। আচ্ছা থাক, হয়েছে। আমি ত্রিধার দিকে হাত বাড়িয়ে দিলাম তাকে মাটি থেকে ওঠানোর জন্য, কিন্তু সে আমার সাপোর্ট না নিয়ে মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল আর মুন্নার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে ত্রিধা এখন মুন্নাকে কাঁচা গিয়ে খেয়ে ফেলবে। ত্রিধা হুট করে দৌড়ে গিয়ে পাশে পড়ে থাকা একটা কাঠের টুকরো নিয়ে আসলো। তারপর সে তেড়ে ফুড়ে মুন্নার দিকে এগিয়ে যায়। এই জানোয়ারের বাচ্চা, তুই কোন সাহসে এসে ধাক্কা দিয়েছিস আমাদেরকে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দিন। তোর মাফের গুষ্টি মার। বলে তিধা ধ্রম করে একটা বাড়ি বসিয়ে দেয় মুন্নার শরীরে। মুন্না বাড়ি খেয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে আকাশের পিছনে লুকায়। আকাশ, প্লিজ তুই আমাকে বাঁচা, আমি ভুল করে এমনটা করেছি, আর কোনোদিনে এমন কিছু করব না আমি। এই যে প্লিজ, আপনি ওকে মাফ করে দিন। সে বুঝতে পারে নাই, না বুঝে এমনটা করেছে। এই ছেলে, চুপ একদম। ওকে আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। আর তুই সরে যা ওর সামনে থেকে, না হয় কিন্তু তোকেও মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। প্লিজ আপনি শান্ত হন। এই, তোর শান্তর গুষ্টি মারি। রাখ তোর শান্ত তোর কাছে। তিধা আজকে পুরোপুরি খেপে গিয়েছে। সে দৌড়ে গিয়ে মুন্নাকে আবার মারতে শুরু করে। আকাশ যে তাকে বাধা দিচ্ছে সেটাতেও সে মানছে না। সে মুন্নাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। তিধার এমন রাগ দেখে আকাশের বুঝতে বাকি নেই যে আজ খারাপ কিছু ঘটবে। না, মেয়েটাকে থামানো দরকার, কিন্তু কি করে থামাবো তাকে? মাথায় যেন কিছুই কাজ করছে না, মাথায় পুরো জটলা পেকে গেছে। তৎক্ষণাৎ আর কিছু না পেয়ে ত্রিধাকে পেছন থেকে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলাম। দুই হাত দিয়ে তাকে পেঁচিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছি। মেয়েটার সারা শরীর আগুনের মতন হিট হয়ে আছে। এই ছেলে, তুই আমাকে ছেড়ে দে। ওকে না খেলালে আজকে শান্তি আমার লাগবে না। না, আমি আপনাকে ছাড়বো না। প্লিজ আপনি আগে শান্ত হন। মেয়েটাকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছি, কিন্তু সে আমার থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমি তো তাকে ছাড়বো না। তবে সেও নাছোড়বান্দা, সেও তার কাজ চালিয়ে যাচ্ছে। শেষমেশ আর কিছু না পেয়ে ত্রিধার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এবার সে শান্ত হয়ে গেল। অন্যদিকে মুন্নাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলতেছি। সে আমার ইশারা মতন সেখান থেকে চলে যায়। এদিকে ত্রিধা পুরো পাগল হয়ে গিয়েছে। তার মাথা থেকে মায়ের ভূত তো নেমেছে, কিন্তু আরেকটা ভূত চেপে ধরেছে তাকে। তাকে আমি অনেকক্ষণ যাবৎ ছাড়ার চেষ্টা করছি, কিন্তু সে আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে রেখেছে। তার থেকে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছি না। সে আমার ঠোঁটের অবস্থা
12টা বাজিয়ে দিয়েছে। সে হুট করেই আমার ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দিয়ে পরে ছেড়ে দেয়। তার ধারালো দাঁত আমার ঠোঁট পুরো ক্ষত করে দিয়েছে। সেই ক্ষতটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করে। আমি অবাক চোখে ত্রিধার দিকে তাকিয়ে আছি। এই ছেলে, এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। সবে মাত্র তোর ঠোঁটে স্পর্শ করেছি, এখনো তোর সারা শরীর বাকি আছে। ধীরে ধীরে তোর সারা শরীরেই স্পর্শ করব আমি। তোর সারা শরীর আমার, শুধু তোর শরীর না, পুরো তুইটাই আমার। আচ্ছা শোন, এখন বাসায় চলে যা তুই, আমার একটা কাজ আছে, আমি সেটা সেরে বাসায় যাব। আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। মনে মনে খালি একটা কথাই বাড়ি খাচ্ছে, এই মেয়েটা কি কোনো ভ্যাম্পায়ার নাকি? না, হয়তো এমনটা কেন করে সে? না দেখি এর শেষ কোথায় হয়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবারটা শেষ করে বিছানায় গা এলিয়ে দিয়ে ফেসবুকিং করছি। হঠাৎ এই নিউজ ফিডের একটা পোস্ট সামনে এলো। অনেক কয়টা ছেলেকে নাকি একইভাবে মেরে গাছের সাথে লটকে রেখেছে রংবাজ নামক কোন একটা গ্যাংয়ের ছেলে পেলে। এই নিউজ দেখে বুকের ভিতরে ছ্যাত করে উঠল। এই রংবাজ গ্যাং আবার কোথা থেকে উৎপত্তি হলো? এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি? তোর মূর্খ সব কয়টা। এসব বিষয়ে আমি নাক না ঘামালেও চলবে। তারপর কিছুটা সময় ফেসবুকিং করে ঘুমিয়ে গেলাম। বিকাল বেলায় ঘুম থেকে উঠতেই মুন্না ফোন দিল। আকাশ, ধন্যবাদ যে আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তুই না থাকলে সেই মেয়ে আজ আমাকে মেরেই ফেলতো। আরে বাদ দে ওসব কথা, বন্ধু বন্ধু বিপদে না আসলে কিসের কি? হ্যাঁ সেটাই। আচ্ছা শোন, কোথায় আছিস তুই? কোথায় থাকবো আবার, বাসাতেই আছি। আচ্ছা আমি আসছি, তুই বাসায় এই থাক। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বসে বসে মুন্নার অপেক্ষা করছি। একটু পর এই দরজায় কড়া নাড়ালো কেউ। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি ত্রিধা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধাকে দেখে বিশাল রকমের একটা শক খেলাম। এই, আপনি এখানে কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? না তা না, আসলে হঠাৎ করে আসলেন তো তাই। আমার যখন ইচ্ছা হবে তখনই তোর কাছে আসবো। সো এবার ভেতরে ঢুক, আর টিভি থাকলে চালু কর। একটু পর টিভিতে একটা রোমান্টিক মুভি দিবে, দুজনে বসে বসে মুভি দেখবো। আর আমি পপকর্নও নিয়ে এসেছি, সেই মজা হবে আজকে। ত্রিধার কথা মতন ভাঙাচোরা টিভিটা চালু করে দিলাম। তারপর দুজনে বসে বসে টিভি দেখছি। ত্রিধা আমায় জড়িয়ে ধরে বুকের উপরে মাথা দিয়ে রেখেছে। ঠিক তখনই মুন্না ঘরের মধ্যে প্রবেশ করে। ত্রিধা আসায় সেই যে দরজা খুলেছি আর লাগাইনি। মুন্না আসার সময় হাতে করে নাস্তা নিয়ে এসেছিল। সে ত্রিধাকে দেখে নাস্তাগুলো সেইভাবেই ঘরের মধ্যে ফেলে রেখে এক দৌড়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। এই বেয়াদব ছেলে, ওই ছেলে তোর বাসায় কেন এসেছে? সে আমার বন্ধু হয়, তাই এসেছে। তো এইভাবে দৌড়ে পালালো কেন? আপনাকে দেখে। যা, ওকে গিয়ে ধরে নিয়ে আয়। ওকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতন বাসা থেকে বের হয়ে মুন্নাকে ফোন দিলাম। এই মুন্না, কই তুই? তোকে ত্রিধা বাসায় আসতে বলেছে, তাড়াতাড়ি বাসায় আয়। আকাশ, আমায় কি মেরে ফেলার প্ল্যান করছিস নাকি তোরা? আরে কি সব বলছিস? হ্যাঁ, তোকে আমরা মেরে ফেলতে যাব কেন পাগল? ত্রিধা তোকে ওর সামনে নিয়ে যেতে বলেছে। তো তুই বাসায় আয়, আর তোর কিছুই হবে না। আমি আছি, তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। আচ্ছা আসছি। কিছুক্ষণ পর মুন্না বাসায় আসে। তাকে নিয়ে ত্রিধার কাছে গেলাম। এই যে শোন, তোর বেয়াদবের শাস্তি তোকে ভালোভাবে দিতে পারিনি, তো এখন তুই আমাদের জন্য কফি বানা কিচেনে গিয়ে। আমি আর আকাশ বসে বসে মুভি দেখবো। আমি তো কফি বানাতে পারি না। পারিস কি পারিস না সেটা তোর ব্যাপার। তোকে বলেছি কফি বানিয়ে আনতে, তো কফি বানিয়ে আন, না হয়তো তোর রক্ত কফির মগে নিয়ে পান করব। দিদার কথা শুনে মুন্না তাড়াতাড়ি কফি বানাতে চলে যায়। অন্যদিকে আকাশ গিয়ে তিধার পাশে চুপ করে বসে পড়ে। কিরে, তোর সমস্যাটা কোথায়? কই, কিসের সমস্যা? তুই এভাবে বসেছিস কেন? শুরুতে কি এভাবে বসেছিলি? না। তাহলে আগের মতো আমায় জড়িয়ে ধরে বস। ত্রিধার কথা মতন ওকে আবার জড়িয়ে ধরলাম। সেও আমায় জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা রাখলো। ভিতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে রেখেছি। কিন্তু সত্যি তো এমনটা না, কারণ ত্রিধার চাওয়া পাওয়া কি সেটাই বুঝতে পারছি না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মুন্না কফি বানিয়ে নিয়ে এলো। ত্রিধা মুন্নার হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিতেই তার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সে কফির মগ আর কফি সহ ফিক্কা দিয়ে ফেলে দেয়। তোদের দিয়ে আসলেই কোনো কাজ হবে না, তুই আসলেই একটা গাধা। তোর মতন গাধা দুনিয়ার জন্য একটা বোঝা। মুন্না মাথা নুইয়ে রেখেছে।
ভিতরে ভিতরে সে ভয়ে মরে যাচ্ছে। আচ্ছা শোন, তুই গাধা হোস আর যাই হোস না কেন, আকাশের দেখাশোনা আজ থেকে তুই করবি। ওর চলাফেরায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, তার সমস্ত প্রয়োজন তুই পূরণ করবি। তার জন্য যত টাকার প্রয়োজন হয় আমাকে জানাবি তুই। দিদার কথা শুনে আকাশ আর মুন্না দুজনেই তাজ্জব হয়ে যায়। কি বলেছি মাথায় ঢুকেছে তোর? জি। হয়েছে, এবার আমি চললাম। আর আকাশ, তুই কালকে তাড়াতাড়ি কলেজে চলে আসবি, আমি অপেক্ষা করব কলেজে। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল মুভি শেষ না করেই। ত্রিধা যাওয়ার পর অনেকটা সময় মুন্না আর আমি আড্ডা দিলাম বলতে ত্রিধার বিষয় নিয়েই কথা বলেছি। তারপর রাতে মুন্নাও চলে যায়। পরের দিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি, প্রায় পৌঁছে গিয়েছে কলেজে। হঠাৎই দেখি কালকে সেই ছেলেগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে যাদেরকে তৃষা মেরেছিল। সেই ছেলেগুলো প্লাস আরো অনেক ছেলে পেলে আছে তাদের সাথে, সবার হাতে লাঠি ছোটা। তাদেরকে দেখে আমি রিক্সা থেকে নেমে গেলাম। মামুর বেটা, আজ তোকে পেয়েছি। তোর জন্য গতকাল ত্রিধার কাছে মার খেয়েছি আমরা, সো আজ তার প্রতিশোধ নিব। আজ তোকে জমের দ্বারে পাঠাবো। দাঁড়া তুই, দেখি আজ তোকে কে বাঁচায় আমাদের হাত থেকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর সামনে প্রায় 20 থেকে 25 জন ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এখান থেকে কি দৌড়ে পালিয়ে যাব নাকি তাদেরকে প্রতিঘাত করব। ঠিক তখনই তাদের থেকে একটা ছেলে বলে ওঠে, এই মার শালাকে। আমি তখনও ডিসিশন নিতে পারিনি যে কি করব, কিন্তু তারা সকলেই আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে ফুরে আসছে। আর আমি হাবলার মতন তখনও দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে ছেলেপেলেগুলো আমার দিকে এগিয়ে না এসে উল্টো রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। কিরে, কি হয়েছে ওদের? কিছুই তো বুঝে আসছে না, তাকে দেখে তারা এমন উল্টো দৌড়াচ্ছে। আমি কৌতূহল করে পিছনে ফিরতেই দেখি ত্রিধা প্রায় শতাধিক ছেলেপেলে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে কলিজার পানি যেন মুহূর্তের মধ্যেই শুকিয়ে গেছে আমার। অন্যদিকে যারা আমায় মারতে এসেছিল তারা দড়ি ছেঁড়া গরুর মতন ছুটাছুটি করছে। কে কোন দিক দিয়ে পালাবে দিশকুল পাচ্ছে না। তখনই ত্রিধা চেঁচিয়ে উঠল, এই তোরা সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির কর। দিদার কথা মতন তার ছেলেপিলেগুলো তাদের পিছনে ছুটে যায় যারা পালাতে ধরেছে, আর দিদা এসে আকাশের সামনে দাঁড়ায়। এই ছেলে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ভাগ্যিস, আর একটু দেরি করলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আল্লাহ বড় বাঁচিয়েছে তোকে, যে আমি সময় মতো চলে এসেছি। কিন্তু ওদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলে পেলে ওদেরকে ধরে আনতে গেছে, ওদের পিঠের চামড়া আমি আজকে তুলে ফেলবো। দিদা আকাশের সামনে দাঁড়িয়ে আছে। দিদার ছেলেপিলেরা একটু পর ফিরে আসে। আপু, ওদের একটাকে ধরতে পেরেছি, বাকি সব কয়টা পালিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, যাকে ধরে এনেছিস আগে তার হিসেব নিকেশ করি। ওর সাথে এমন হিসেব নিকেশ করবো যে বাকি সব কয়টা ওর অবস্থা দেখে শুধরে যাবে। আমি চুপচাপ ত্রিধার সাথে দাঁড়িয়ে আছি, আর ত্রিধার আগে ফসফস করছে। তার উপরে যেন কোনো ভয়ঙ্কর পিশাচিনি ভর করেছে। সে তার দলের ছেলে একটা থেকে হকি নেই। তারপর যাকে ধরে এনেছে তাকে গণহারে মারতে শুরু করে। মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলেছে তার। তারপর সে ছেলেটাকে ছেড়ে দিয়ে তার লোকদের বলে, এই তোরা বেটাকে একদম চিরতরে পঙ্গু করে দে, আমি আমার খায়েশ মিটিয়ে নিয়েছি। আচ্ছা আপু, আমরা দেখছি। ওকে। এই আকাশ, চল তুই আমার সাথে। ত্রিধা আমাকে তার সাথে করে নিয়ে আসলো। তারপর সেখান থেকে নিয়ে এসে সোজা কলেজে চলে গেল। শোন, সোজা ক্লাসে যাবি, একদম কারোর সাথে কোনো রকমের মাখামাখি করবি না। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবি, মনে থাকবে কথা? আচ্ছা। তারপর ক্লাসে চলে আসলাম, কিন্তু মনের ভিতরে বিশাল রকমের খুশি লাগছে যে কেউ আমার জন্য নিজের সমস্তটা বাজি রাখতে পারে, কেউ আমাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে পারে। ত্রিধা নামক মেয়েটাকে মনে ধরে গেছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে ভালোবাসে? না হলে এমন করে কেন? ভিতরে ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আমার দিক থেকে আমি ঢুলে পড়েছি, সেটা আমি শিওর। না, এই মেয়েটাকে আমার চাই। ওর মতন মেয়ে কারো লাইফে থাকলে মৃত্যুও সেই ব্যক্তির কাছে আসতে ভয় পাবে। মনে মনে কিছু একটা ভেবে নিলাম। তারপর ক্লাসে মন দিলাম। স্যার লেকচার দিচ্ছে, কিন্তু আমার মন অন্যদিকে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। আজ মুন্না ক্লাসে আসেনি। আমি চুপচাপ ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতেই দেখি ত্রিধা অনেক কয়েকজন মেয়ের সাথে গেটের সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই ডাক দিল, আয় আকাশ, এদিকে আয়। আমি সোজা চলে গেলাম তার কাছে, গিয়ে তার পাশে চুপচাপ বসে পড়লাম। সে আমায় ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। নে, এটা খা, অনেক সময় তো ক্লাস করে এসেছিস। আমি ভদ্র ছেলের মতন পানির বোতলটা হাতে নিয়ে
গট গট করে সবটা খেয়ে ফেললাম। ত্রিধার সাথে মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে। আয় ছেলে, তুই এতগুলো পানি খেলি কোন কারণে? নাস্তাগুলো খাবি কি করে এখন? আমি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে লাভ নেই। পানি খেয়েছিস তো খেয়েছিস, নাস্তা শেষ করার আগে যদি উঠেছিস তাহলে সোজা খবর করে দেব। নে খা, হা কর এবার। আমি তাজ্জব হয়ে গেলাম মেয়েটার কথায়। হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। সত্যি মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কি রে, কথা কানে যায়নি তোর? কি বলেছি আমি? আমি তাড়াতাড়ি হা করলাম। সে ব্যাগ থেকে নাস্তা বের করে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। এদিকে আমার ভিতরে ভালোবাসার জোয়ার বয়ে চলেছে। ইস, মেয়েটা কি রকম কেয়ার করে আমার। সে নিজের হাতেই সবটুকু খাবার আমাকে খাইয়েছে। আমাকে খাওয়া দাওয়া শেষ করিয়ে নিজের ওড়না দিয়ে মুখ মুছে দেয়। সেটা দেখে তার সাথের একজন মেয়ে বলে ওঠে, ত্রিধা, তুই কি পাগল হয়ে গেছিস? সে কখন থেকে দেখছি তুই এই ছোট লোকটার খাতির যত্ন করছিস। তোদের মাঝে কি কিছু চলছে নাকি? আমাকে বলতো। সাদিয়া, মুখ সামলে কথা বল। ওকে নিয়ে একটা বাজে কথাও না। আর তার সাথে আমার কিছু চলছে কি চলছে না তা দিয়ে তোদের কাজ কি? বাপরে, তুই তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছিস ত্রিধা। এই ছেলে কি এমন জাদু করেছে তোকে? তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? সাদিয়া, আবারও বলছি, মুখ সামলে। আর তোরা এখন যা এখান থেকে, ওর সাথে আমার কিছু কাজ আছে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, এই ছেলে তোর মান ইজ্জত ডুবাবে। সেটা সে সময় দেখা যাবে। এখন তোরা যা তো। আমি ত্রিধার ব্যবহার দেখে হা করে তাকিয়ে আছি তার দিকে। যেই মেয়ের এত পাওয়ার, সেই মেয়ে আমার মতন একটা ছেঁচড়ার পিছনে ঘুরছে। শুধু তাই নয়, সেই মেয়ে আমার জন্য তার ফ্রেন্ডদেরও পিছু দিতে দুবার ভাবেনি। তার মানে কি মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, না এটার পিছনে কোনো ধরনের চক্র চলছে? কে জানে। না, এটা যাচাই বাছাই আমাকে করতেই হবে। আই ছেলে, কোথায় হারিয়ে গেলি তুই? না, কোথায় হারাবো? দেখি, আর একটু কাছে এসে বস। আমি একটু নেশা করব। মেয়েটার কথার আগামাথা কিছু বুঝলাম না, তবে আমি তার সামনে গিয়ে বসেছি। সে হুট করেই ঠোঁট জোড়ায় স্পর্শ করে বসে। মেয়েটার এমন ধারা কাজ দেখে বুঝতে বাকি রইল না যে সে এটাকেই নেশা বলেছে। মেয়েটা চুমু খেয়ে চলেছে, কিন্তু আজ আমিও চুপ নেই। আমিও আজ তার সাথে সাড়া দিচ্ছি। এতদিন সে আমায় প্রেসার দিয়ে আমার ঠোঁটেই স্পর্শ করেছে, কিন্তু আমি কোনো সাড়া দেইনি। কিন্তু আজ কেন জানি তার উল্টো করলাম। আজ তার মোহে পড়ে গেছি। পাগলের মতন চুমু খাচ্ছি দুজন দুজনকে, কিন্তু হুট করে সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আই ছেলে, বাসায় চলে যা তুই। না, আমি যাব না। যাবি না মানে? আমি আপনাকে জড়িয়ে ধরবো। কি পাগল হয়ে গেছিস মনে হয়? না, আমার মতন মাথায় ফিট তোরও নড়ে গেছে। সে যাই হবে হোক, আমি জড়িয়ে ধরবো। কথা যেটা বলেছিস সেটাই। সোজা এখন বাসায় চলে যাবি তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। তারপর চলে আসতে ধরলাম সেখান থেকে, কিন্তু মেয়েটা আমার পিছন থেকে ডাক দিল। আয় আকাশ, শোন। দৌড়ে চলে গেলাম তার কাছে। নে, জড়িয়ে ধর একটু, তারপর সোজা বাসায় চলে যাবি। ত্রিধার কথা শুনে খুশিতে নাগিন ড্যান্স দিতে ইচ্ছা করছে। তাড়াতাড়ি ত্রিধাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে সেখান থেকে চলে আসলাম। ত্রিধার কথা মতন সোজা বাসায় এসেছি। বাসায় এসে সেভাবে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত লাগছে আজকে, আর তাছাড়া খেয়েই তো এসেছি। সেভাবেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে মাগরিবের সময় উঠেছি। ঘুম থেকে উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে নিলাম। তারপর পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না। ভিতরে খালি একটাই জিনিস সেট হয়ে আছে, সেটা হলো ত্রিধা। ওকে ঘিরেই মনের সব বাসনা এখন আমার। না, যেমনটা ভেবেছি তেমনটাই করব। হালকা পাতলা প্ল্যান মোতাবেক কাজ করলাম। দেখি কপালে কি আছে। তারপর পড়া বই খাতা উঠিয়ে রেখে সেখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি মুন্না গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ত্রিধাকে কোথাও দেখলাম না। হয়তো এখনো আসেনি। মুন্নাকে বললাম, মুন্না, তোর সাথে তো ত্রিধা মোটামুটি ফ্রি হয়েছে, তুই এই কাগজটা ত্রিধাকে দিবি সে আসলে। আমি ক্লাসে চলে গেলাম, কারণ আমার লজ্জা করছে কাগজটা দিতে। না হয় আমি দিতাম। কি আছে এতে আকাশ? আরে তেমন কিছু না, তুই খালি এটা ওর হাতে দিলেই হবে। দেখিস উল্টো পাল্টা কিছু হলে কিন্তু পরে আমাকে কেলাবে। আরে না, কিছুই হবে না, সে একটু পরেই আসবে। তুই এটা দিয়ে সোজা ক্লাসে চলে আসবি। আমি ক্লাসে আছি। মুন্নার হাতে কাগজটা দিয়ে ক্লাসে চলে গেলাম। অনেকটা সময় ধরে ক্লাসের ভিতরে অপেক্ষা করছি, কিন্তু মুন্না আসছে না। ঠিক তখনই অনেক কয়টা ছেলে ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আমার কাছে এসে আমার কলার ধরে টানতে টানতে ক্লাসরুমের বাহিরে নিয়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কি হচ্ছে। তারা আমাকে ক্লাসরুম থেকে বের করে কলেজ মাঠে নিয়ে গিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করে।
এই, তোমরা আমাকে মারছো কেন? তোমরা কি জানো যে ত্রিধা যদি একবার এই খবর পায় তাহলে তোমাদের কি অবস্থা হবে? আকাশের কথা শুনে ছেলেপিলেগুলো হাসতে শুরু করে। হাসালি ভাই তুই? ত্রিধা আপু তোকে মারতে পাঠিয়েছে, বলেছে তোকে মেরে তোর হাত পা ভেঙে ফেলতে। কি? ত্রিধা আমায় মারতে তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ, তিনি তোকে মারতে পাঠিয়েছে। আকাশ ছেলেপিলেগুলোর কথা শুনে চমকে ওঠে। ঠিক সেই সময় দিদা সেখানে আসে। কি রে কুকুরের বাচ্চা, তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই ধরে নিয়েছিস যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আপনি তো আমাকে ভালোই বাসেন, না হয়তো আমার কেয়ার করতেন না। আকাশের কথা শুনে দিদা আরো খেপে যায়। সে পা থেকে জুতো খুলে আকাশের গালে ইচ্ছে মতন অনেক কয়টা বাড়ি বসিয়ে দেয়। ছ্যাচরার বাচ্চা, সেসব কোনো ভালোবাসা ছিল না। সেসব আমি একজনের সাথে বাজি ধরে করেছি। বাজি বলতে একটা গেম খেলছিলাম, সেখানে আমি ডেয়ার নেওয়ায় আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুই চোখ অফ কর, তারপর চোখ খোলার পর ফার্স্ট যাকেই চোখের সামনে দেখতে পাবি তাকেই পটিয়ে দেখাতে হবে। তার থেকে প্রেমের প্রপোজাল নিতে হবে। সেদিন চোখ খোলার পর তুই সামনে চলে এসেছিস, তাই তোর থেকে প্রপোজাল পাওয়ার জন্য এসব করতে হয়েছে আমাকে। না হয়তো তোর মতন 2 টাকার ছেলেকে খেয়ে ভালোবাসতে যাবে। আসলে ভুলটা আমারই ছিল যে আমি নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে তোর মতন ছ্যাচরের সাথে এতদিন চলেছি। না হয়তো তোর মতন ছোট লোক কোনোদিনও আমাকে এই প্রপোজ লেটার দিতে পারতো না। যদিও কি ফিনিশ করেছি, কিন্তু তোর থেকে প্রপোজাল পেয়ে ঘৃণা লাগছে অতিরিক্ত মাত্রায় নিজের কাছে। নিজেকে ভালো করে একবারও আয়নায় দেখেছিস কখনো? নাচতে নাচতে এসেছিস আমাকে প্রপোজ করতে। কোথায় তুই আর কোথায় আমি? আমি হলাম শহরের নাম করা রংবাজ গ্যাংয়ের লিডার, যার পেছনে হাজার হাজার ছেলে ঘুরে। তাছাড়া আমার বাবাও শহরের নামি দামি লোক। আর তুই সেই মেয়েকে প্রপোজ করতে চলে এসেছিস জানোয়ার। এই, মার তোরা বেটাকে, মেরে একদম সারা শরীর ফাটিয়ে ফেলবি ওর। ত্রিধার কথা শুনে কলিজার পানি পুরো শুকিয়ে গেছে। নিজের কাছে নিজেকে এতটা অসহায় লাগছে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু সে কাজটা ভালো করলো না, আর সে আমায় গ্যাংয়ের পাওয়ার দেখাচ্ছে, দেশের রংমাস গ্যাংয়ের লিডার। অথচ আমি যদি একবার নিজের ফুল ফর্মে চলে আসি তাহলে সে নিজেই কবর খুঁড়ে নিজেকে নিজেই দাফন করে দিবে। ছেলেপেলেগুলো আমার বেধড়ক মারতে শুরু করে, আর আমি অসহায়ের মতন মায়ের খেয়ে চলেছি। মুন্না পাশেই দাঁড়িয়ে আছে। সে আমায় বাঁচানোর জন্য যে এগিয়ে আসবে সেই সাহস সে করতে পারছে না। তারা আমায় মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলে, তাও তাদের খায়েশ মিটেনি। আমি পাগলের মতন মাটির উপরে পড়ে গেলাম। এখনই যেন জ্ঞানটা হারিয়ে ফেলবো আমি। ঠিক তখনই একটা ছেলে আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। লাথিকে মাগো বলে চিৎকার করে উঠলাম। এত ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হচ্ছিল যে টিকতে না পেরে বমি করে দিলাম। তারা আমার এই ভয়াবহ অবস্থা দেখে মুক্ত করে দিল আমাকে। আই থাক, আর মারিস না ছোট লোকটাকে, না হয়তো পরে সোজা উপরেই চলে যাবে, তারপর আরেক বিপদ বাঁধবে তখন। ত্রিধার কথা মতন ছেলেপিলেগুলো মার বন্ধ করে দেয়। তারপর তারা চলে যায়। তারা চলে যেতেই মুন্না দৌড়ে আসে আকাশের কাছে। এই আকাশ, ঠিক আছিস তো তুই? দেখি উঠে দাঁড়া। মুন্না আকাশের হাত ধরে তাকে মাটি থেকে উঠায়। এই আকাশ, তোর অবস্থা তো বেশি একটা ভালো না, চল তোকে নিয়ে হসপিটালে যাই। তার কোনো প্রয়োজন নেই, তুই ক্লাসে চলে যা, আর আমি বাসায় চলে যাচ্ছি। এই আকাশ, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, তোর শরীরের অবস্থা একবারও দেখছিস তুই? মুন্না, আমি তোকে বলেছি তুই ক্লাসে চলে যা। না, আমি ক্লাসে যাব না। আমি এখান থেকে তোকে নিয়ে সোজা হসপিটালে যাব। এই মুন্না, তোকে আমি বলেছি হসপিটালে যেতে, তুই তারপরেও আমার মুখের উপরে কথা বলছিস কোন সাহসে? খুব জোর চেঁচিয়ে বলে। মুন্না আকাশের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, কিন্তু প্লিজ তুই সোজা গাড়ি নিয়ে বাসায় চলে যা। হ্যাঁ, আমি বাসায় চলে যাব, তুই এখন ক্লাসে যা। আচ্ছা, চললাম। মুন্না ক্লাসে চলে গেল, আর আমি সেখান থেকে চলে আসলাম। মাথা যেন চরকির মতন ঘুরপাক খাচ্ছে। সচ্ছলভাবে হাঁটার শক্তিটাও হারিয়ে ফেলেছি, কিন্তু তাও আমি নিজের জোরে কলেজ থেকে বেরিয়ে গেলাম। কারণ এত পরিমাণ লজ্জা লাগছে নিজের কাছে যা বলে বোঝাতে পারবো না। তারা যখন আমায় মেরেছে তখন পুরো কলেজ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়েছিল। আজকের পর পুরো কলেজ আমায় বাঁকা চোখে দেখবে। সবার চোখে কালার হয়ে গেলাম এই যাত্রায়। রাস্তা দিয়ে হাঁটছি আর এসব কথা ভাবছি, কিন্তু হঠাৎ এই মাথাটা বিশাল রকমের চক্কর দিয়ে উঠল। আমার সমস্ত দুনিয়াদারি ঘুরতে শুরু করলো। চোখে যেন আর কিছুই দেখতে পাচ্ছি না। হুট করেই মাথায় হাত দিয়ে রাস্তার মাঝে বসে পড়লাম। ঠিক তখনই কোথা থেকে যেন অল্প বয়সী একটা মেয়ে দৌড়ে আসে আমার দিকে। এই যে, কি হয়েছে আপনার?
আর আপনার সারা শরীরে এইসব কিসের দাগ? আমার মাথা অনেক ঘুরছে আর এসব চোট পেয়ে হয়েছে। দেখি চলুন আপনি আমার সাথে, পাশেই আমার বাসা, সেখানে কিছুটা সময় রেস্ট নিয়ে বাসায় চলে যাবেন না হয়। ইস, কতখানি লেগেছে আপনার। মেয়েটার কথা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ সেও মেয়ে আর ত্রিধাও একটা মেয়ে। এই মেয়ে আর ত্রিধার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। কেউ মেরে মানুষের ভিতরটাকে জখম করে দিচ্ছে, আর কেউ সে মানুষটাকে বাঁচানোর জন্য হাই হতাশ করছে। মেয়েটা আমায় ধরে ধরে তার বাসায় নিয়ে গেল, তারপর আমায় রুমের মাঝে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। পরে সে ভিতরে গেল। এদিকে আমার যন্ত্রণা আরো বেড়ে গেছে, আর টিকে থাকতে পারলাম না। সেইভাবেই জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসতেই দেখি আমি বিছানার উপরে শুয়ে আছি, আর পাশে সেই মেয়েটা আরেকজন মহিলা বসে আছেন। সম্ভবত মেয়েটার মা উনি। এখন কেমন লাগছে বাবা তোমার? জি ভালো। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। এই 3 দিনে কতটা টেনশন হচ্ছিল জানো? কি 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে মানে? হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমার বাসায় নিয়ে আনার পর এই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, আর আজ এই তোমার জ্ঞান ফিরেছে। মহিলাটার কথা শুনে চোখ কপালে উঠে গেল। আজ 3 দিন আমি অচেতন। কি থেকে কি হচ্ছে এসব? আচ্ছা বাবা, তোমার এমন অবস্থা কি করে হলো? আসলে কি বলবো, লজ্জার কথা, তবু বলছি। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে গেম খেলেছে। তার এই গেম সম্পর্কে আমার ধারণা ছিল না। যখন আমি তাকে নিজের ভালোবাসার ইজহার করি, তখন সে লোক দিয়ে আমায় বেধড়ক পিটুনি দিয়েছে। মানুষের মনুষ্যত্ব বলতে কি কোনো কিছুই নেই নাকি? আসলে দুনিয়াটা আজ খারাপ মানুষদের দখলে। এই যে আমার মেয়েটাকে দেখেছো? তার বাবাকেও আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমার পুরো দমে মেরে দিয়েছে। পরিশেষে না পেরে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। কিন্তু মানুষটা নাকি কিছুদিন আগে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে আমার বিন্দু পরিমাণ আফসোস হয়নি, কারণ সে তার পাপের ফল পেয়েছে। বাবা, তুমি চিন্তা করিও না। যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, সেও সঠিক সময়ে তার শাস্তিটা পেয়ে যাবে। হয়তোবা পাবে। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়, আর কে কে আছেন তোমার বাসায়? আমার বাসা এই শহরেই। একাই থাকি এই শহরে, আর পরিবার বলতে কেউ নেই। আমি একাই পরিবারের সদস্য। তবে হ্যাঁ, একজন আমায় ছোট থেকে লালন পালন করেছে, কিন্তু তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে। আগে অন্য শহরে ছিলাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর এই শহরে চলে আসি। এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে। ইসরে, অনেক কষ্ট হয় চলতে তোমার, তাই না? না আন্টি, তেমন কিছুই না। আচ্ছা, এবার আমার যাওয়া উচিত, কারণ এমনিতেই অনেক ঝামেলায় ফেলে দিয়েছে আপনাদেরকে। এই ছেলে, একদম নড়বে না বিছানা থেকে। কিসের কষ্ট? হ্যাঁ, তুমি আমার ছেলেরই মতো, তো কোথাও যাবে না। এখন তুমি, যতদিন তুমি সুস্থ হবে না ততদিন তুমি এখানেই থাকবে। মা বয়সী মানুষটার কথা শুনে হা করে তাকিয়ে আছি। দুনিয়ায় সত্যি ভালো মানুষ আছে। আচ্ছা শোনো, আমি কিছু খাবার এনে দিচ্ছি, তুমি সেগুলো খেয়ে নাও, কারণ আজ 3 দিন ধরে তুমি না খাওয়া। তিনি আমার জন্য খাবার আনতে চলে গেলেন, আর তিনার মেয়েটা আমার পাশে বসে আছে। আচ্ছা, আপনি মনে হয় মানুষটাকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। সত্যি মানুষটা অনেক বেশি কষ্ট পাবে এই ব্যবহারের জন্য। অবশ্যই সে বুঝবে একদিন। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল বাড়ির মানুষগুলোর সাথে। মানুষগুলো সত্যি অনেক ভালো। আমায় সুস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আজ একটু সুস্থতা অনুভব করছি। সেসব কিছুর ক্রেডিটই এই দুটো মানুষের। এসবের মাঝে আমার ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আন্টির মেয়ে এসে আমায় ফোনটা দিল হাতের মধ্যে। আপনি এই ফোনটা পেলেন কোথায়? আপনাকে বাসায় এনেছিলাম যেই দিন, সেদিন আপনার পকেট থেকে ফোনটা সোফায় পড়ে যায়, পরে আমি সেটা সামলে রাখি। ধন্যবাদ। মেয়েটার হাত থেকে ফোনটা নিলাম। ফোনটা অফ হয়ে আছে। পাওয়ার বাটন ক্লিক করে ফোনটা ওপেন করলাম। ফোন ওপেন করতেই দেখি মুন্নার প্রায় 2 শতাধিক কল। এটা দেখে মাথায় আবার চক্কর দিয়ে উঠল। আচ্ছা এই যে শোনেন, আমার না একটু বের হতে হবে, কারণ আমার ফ্রেন্ড আমায় না পেয়ে হতাশ হয়ে আছে। আচ্ছা, আমি আম্মুকে বলছি। মেয়েটা গিয়ে তার আম্মুকে বলল তার মা আকাশের কাছে আসে। এই ছেলে, কোথায় যাবে তুমি? আমার একটু কলেজে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ড অনেক চিন্তা করছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু কলেজ থেকে সোজা আবার এখানে ফিরে আসবে। আর তুমি যাওয়ার সময় সাথে করে তিন্নিকে নিয়ে যাবে, কারণ তোমার অবস্থা ভালো না।
তিন্নি সেই মেয়েটার নাম যে আকাশকে তার বাসায় এনেছে। আচ্ছা, তারপর তিন্নিকে সাথে নিয়ে কলেজে চলে গেলাম আর মুন্নার নাম্বারে মেসেজ করে বললাম কলেজ মাঠে আসতে। যদিও সে এখন কলেজে থাকবে, কারণ এখন কলেজ টাইম। কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম মুন্নার জন্য। একটু পর মুন্না ক্লাসরুম ছেড়ে বের হয়ে আসলো। এই আকাশ, এতদিন কোথায় হাওয়া হয়ে গেছিলি তুই? তোর বাসায় গিয়ে খোঁজ করে এসেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। আর তাছাড়া নাম্বারে তো কতবার কল দিয়েছি তা আল্লাহ জানে। আরে ছিলাম এক জায়গায়। আচ্ছা বাদ দে এখন সব কথা, কি খবর বল। হ্যাঁ, আছি কোন রকম। তোর কি অবস্থা? আর তোর পাশে কি উনি? আমি ভালো আছি, আর সে হবে একজন। ছাড় ওনার কথা, চল কোথায় গিয়ে বসে কথা বলি। তারপর মুন্না আর আমরা সহ কলেজের গন্ডিতেই একটা বড় গাছ আছে, সেটার নিচে গিয়ে বসলাম। তারপর সেখানে বসে অনেকটা সময় কথাবার্তা বললাম। আচ্ছা থাক মুন্না, তুই আজকের মতন চলে যাই, কালকে থেকে আবার কলেজ রানিং করব। আচ্ছা ঠিক আছে। মুন্নাকে বিদায় দিয়ে আমি আর তিন্নি চলে আসতে ধরলাম। ঠিক তখনই দেখি গেটের সামনে ত্রিধা দাঁড়িয়ে আছে অনেক কয়টা মেয়ের সাথে। সে আমাকে দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে দেখেও না দেখার ভান করে মাথা নুয়ে বের হয়ে গেলাম, কিন্তু সে পিছন থেকে এসে আমার শার্টের কলার ধরে টান দিল। কিরে ছোট লোক, তুই আবারও এই কলেজে? তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? না মার খেয়েও তোর শিক্ষা হয়নি কোনটা? আর সাথে দেখি সুন্দরী মেয়ে নিয়েও ঘুরছিস। কলার ছাড়েন, আমি বাসায় যাব, আর আমি কাকে নিয়ে ঘুরবো সেটা আমার বিষয়। কি, তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস তো দেখে অনেক বেড়ে গেছে। সাহসের কিছুই দেখেননি এখনো, তো ভালোই ভালোই নিজের কাজ করেন। ত্রিধা আকাশের কথা শুনে চরম লেভেলের রেগে যায়। সে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসে দেয়, কিন্তু তার আগেই তিন্নি তার হাত ধরে ফেলে। হেটামগুলো অন্য কোথাও গিয়ে দেখা। ওনার গায়ে একটা ফুলের টোকা লাগলেও হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। আই মে, কে তুই? আর তুই কোন সাহসে আমায় বাধা দিস? এখন তো খালি বাধা দিয়েছি, পরের বার সোজা গালের চামড়া তুলে ফেলবো। শোন, সবার উপরে হুকুম মতো চলে না, মাথায় রাখবি। সো চললাম এবার। এই আপনি চলেন। তিন্নি আকাশকে নিয়ে সেখান থেকে চলে আসে। তিন্নির আচরণে ত্রিধা পুরো রেগে মেগে আগুন। সে পিছন থেকে চেঁচিয়ে বলে, তোরা আজ দুইটা বাসায় যাস কি করে তা আমিও দেখব। একবার তো ছোট লোক তোকে মেরেছি, এবার আবার মার খাবি তুই। তোর সাথে সাহসী বডিগার্ডটাকেও দেখে নিব। ত্রিধার কথা শুনে তিন্নি যেতে যেতে পিছনে ফিরে বলে, ঠিক আছে, দেখা দেখি তোর ক্ষমতা। আমিও তোর ক্ষমতা দেখতে চাই। এই যে তিন্নি চলেন, ওর মতন ফালতুমের কথা না ভাবাই ভালো। তারপর তিন্নিকে নিয়ে হাঁটা দিলাম সেখান থেকে। রিক্সায় করে বাড়ি ফিরছি, ঠিক তখনই দেখি রাস্তায় অনেক কয়েকজন ছেলে পেলে দল বেঁধে আমাদের পথ আটকায়। কিরে আকাশের বাচ্চা, অনেক উঠতেছিস বলে তুই? কিরে, তোদেরকে ত্রিধা পাঠিয়েছে মনে হয়? কে পাঠিয়েছে সেসব তোর ভাবতে হবে না, আমাদের কাজ হচ্ছে তোকে কেলানো। সো এবার পাক্কা মার্ডার হবে তুই আমাদের হাতে। আচ্ছা ঠিক আছে, দেখি কত বড় বুকেট পাটা তোদের, আমায় মেরে দেখা। তিন্নি, আপনি রিক্সায় বসুন, ওদেরকে আমি দেখছি। আকাশের কথা শুনে ছেলেপিলেগুলো আরো খেপে যায়। বেশ কয়েকজন ছেলেপিলে তেড়ে ফুড়ে আসে আকাশকে মারার জন্য। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই না ছেলেপিলেগুলো আকাশের সামনে আসে, তখনই সব কয়টা লাশ হয়ে মাটির উপরে আসতে পড়ে। এই দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। বিশেষ করে যারা আকাশকে মারতে আসে, তাদের কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গেছে। তারা বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে তাদের সাথে। যেই সামনে এগোচ্ছে আকাশকে মারার জন্য, সেই মরা লাশ হয়ে মাটিতে পড়ে আছে। কিরে, মারবি না তোরা আমায়? আয় মার দেখি এবার তোরা। এই ছেলে, কি চাল চলেছিস তুই? তাড়াতাড়ি বল আমাদের, না হয় কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে শোন, আমার কোনো চাল চালার প্রয়োজন হয়নি। চাল চালার আগেই তোদের অনেকের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। আর চাল চাললে তো এখন আমার সাথে দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতিতে থাকতে পারতি না। মানে কি? কে তুই? আর আমাদের ছেলেপেলের এমন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কেন? আমি কে সেটা শুনলে তোরা নিজেরাই আজরাইলকে ডেকে এনে বলবি তোদের জান কবজ করে দিয়ে যেতে। তুই কিন্তু অতিরিক্ত করে ফেলছিস, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। আর তুই আমাদের কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে মহান কিছু দাবি করিস না। মনে রাখিস, এখনো আমার পিছনে অনেক কয়জন ছেলেপেলে দাঁড়িয়ে আছে। আরে পাগলা, তুই আমাকে ছেলে পেলের পাওয়ার দেখাচ্ছিস না? চুপ করে আছি দেখে পেয়ে বসেছিস কোনটা? যেমনটা ভাবিস তুই, কিন্তু এটা পাকাপোক্ত ভাবে লিখে রাখ যে আজ আমার ছেলেপেলের হাতেই তোর মৃত্যু হবে।
আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই মারিস আমাকে, কিন্তু একবার ভালো করে নিজের পিছনে তাকিয়ে দেখতো। আকাশের কথার মতন ছেলেটা পিছনে ফেরে, কিন্তু সে পিছনে ফিরতেই তার নজর সেদিকে আটকে যায়। কারণ সে দেখতে পায় যে তার ছেলেপেলের পিছনে বিশাল একটা রাক্ষসের দল দাঁড়িয়ে আছে, সব কয়টার হাতে মেশিন, যেই মেশিন তারা বাপের জন্মেও চোখে দেখেনি। কি রে, কিছু দেখতে পেলি? আকাশের কথা শুনে ছেলেটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ভাই কে তুই, আর দানবের মতো ছেলেপেলে গুলো কে? আগেই তো বললাম যে আমি কে সেটা জানলে নিজেই ইনভাইট দিবি আজরাইলকে। আর দানবের মতন ছেলেপেলেগুলোর কথা বলছিস তো, ওরা তোদের রক্ত চুষতে এসেছে। এবার দেখি পালিয়ে যাস কোথায় তোরা সব কয়টা। আকাশের কথা শুনে ছেলেপেলেগুলোর কাঁপুনি ছুটে যায়, সবাই যেন নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে। ত্রিধা, তুই পাওয়ার ভুল মানুষের সাথে এসে দেখিয়েছিস। তোর আগে মানুষ যাচাই করে নেওয়া উচিত ছিল, কিন্তু তা তুই করিসনি। পোশাক দেখেই মানুষকে বিবেচনা করেছিস তুই, সেটার ফল এবার তোকে ভোগ করতে হবে। কিন্তু তোকে আমি আরো কিছুটা দিন সময় দিব উড়ার জন্য, কারণ এখনো তোর প্রতারণার ঘোর কেটে উঠতে পারিনি। সেটা কেটে উঠি, তারপর তোর সাথে আমার খেলা হবে। আর এই, তোরা এদের সব কয়টাকে উপরে পাঠিয়ে দে, আমার কাজ আছে, আমি চললাম। এই তিন্নি চলেন। আমি আর তিন্নি হাঁটা দিলাম। তিন্নি আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে তাকাচ্ছে। অন্যদিকে আমার ছেলে পেলে তাদের খেল শুরু করে দিয়েছে। কিন্তু হুট করেই যে ছেলেটা এতটা সময় আমার সাথে কথা বলেছে, সে এসে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাকে মাফ করে দিন, সত্যি আমি জানি না যে আপনি কে আর কি আপনার পরিচয়। তবে এটা বলতে পারি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনাকে মারতে এসে। প্লিজ ভাই, আপনার পা ধরে কুড়ো জোরে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিন। কেন, এখন কেন? তোরা না আমায় মারতে চেয়েছিলি, কিন্তু এখন কেন পা ধরে মাপ চাইছিস? ভাই আমরা আপনাকে চিনতে পারিনি। আমি শিওর যে আপনি অনেক বড় মাপের কেউ হবেন, না হয়তো আপনার জন্য এত মানুষ কখনোই আসতো না। আর তাছাড়াও যারা এসেছে তাদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না, তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারা কোনো বনের হিংস্র হায়েনা। তারা রক্তের নেশায় বন ছেড়ে লোকালয়ে উঠে এসেছে। ভাই প্লিজ আপনার পা দুটো ধরে মাফ চাচ্ছি, আজকের পর কোনোদিন আর এই দুঃসাহস করব না। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কিন্তু কিন্তু কি কিন্তু ভাই? একটা শর্তে মাফ করব। ভাই আপনি একবার মুখ ফুটে বলেন, খালি আমরা আপনার সব শর্তে রাজি। তুই এখন ত্রিধাকে ফোন দিয়ে বলবি যে আকাশকে শেষ করে দেওয়া আমাদের সাহসে কুলোয়নি। তো আপনার বিষয়ে আপনি দেখেন, আমরা আর নাই এসবের মাঝে। তারপর ফোন কেটে দিবি। ভাই এক্ষুনি আমি ফোন লাগাচ্ছি। ছেলেটা ফোন লাগিয়ে দিয়ে দিদাকে সেম কথা বলে যা আকাশ তাকে শিখিয়ে দিয়েছে। ভাই এবার তো আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তোদের ক্ষমা করে দিয়েছি। এই, তোমরা আর কেউ ওদেরকে মেরো না, ওদের হিসাব নিকাশ এখানেই শেষ। আর শোন, তোদেরকে যেন এসবের মাঝে আর কোনোদিন না দেখি। আর যারা এখন আমায় মারতে এসে নিজেকে শেষ করেছে, তাদের লাশ জানাজা দিয়ে মাটির নিচে দাফন করে দিবি। ভাই আপনার হুকুম যেমন করেছেন আমরা তেমনই পালন করব। আকাশের কথা মতন ছেলেপিলেগুলো তাদের সহপাঠীদেরকে নিয়ে চলে যায়, আর আকাশের ছেলেপিলেরাও চলে যায়। এদিকে আকাশ রওনা হয় তিন্নিকে নিয়ে বাসার উদ্দেশ্যে। যেতে যেতে তিন্নি আকাশকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার কিছু জানা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি কে বলেন তো? আর এত ছেলে পেলে আপনার পক্ষ হয়ে আসলো, তার মানেটা তো বুঝলাম না। সত্যিটা বলবো না মিথ্যা বলবো? অবশ্যই সত্যিটা বলবেন। আমি ঘুমিয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর চিতাবাঘ, যার পিছনে হাজার হাজার ছেলে পেলে কাজ করত। কিন্তু এখন সে সব কিছুতেই নেই। এখন একদম সাধারণ জীবন যাপন করছি, আর ছেলেপেলেগুলো আমার খবর পেয়ে এসেছে। ঘুমিয়ে যাওয়া ভয়ঙ্কর চিতাবাঘ বলতে কি বোঝালেন ঠিক বুঝলাম না। আর হাজার হাজার ছেলে পেলে কেন আপনার জন্য কাজ করতো? সেসব না হয় পরে কোনো এক সময় জানতে পারবেন। এখন চলেন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে চলেন। তিন্নিকে নিয়ে বাসায় চলে আসলাম। তিন্নির মা আর তিন্নি কেমন যেন আপন হয়ে গিয়েছে আমার। এই দুজন মানুষকে যখন ছেড়ে যাব আমি, তখন হয়তো মনের মধ্যে বিশাল পাহাড় সমান কষ্ট নিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় যেতেই দেখি আন্টি খাবার দাবার রেডি করে রেখেছে। মানুষটা একদম আমার লালন পালন করা মায়ের মতন। ওনাকে দেখে কেমন যেন মায়ের ফিল আসে। শুধু তাই নয়, অনেক কষ্ট হয় তাদের এই অবস্থা দেখে। স্বামী নেই, কতটা কষ্ট করে জীবনযাপন করছে তিনারা। মনে মনে ঠিক করে নিলাম
যে এখান থেকে যাওয়ার আগে ওনাদের জন্য কিছু একটা করে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আন্টি, আপনি আর তিন্নিও আমাদের সাথে খেতে বসেন। না বাবা, অনেক কাজ আছে, সেসব শেষ না করে খাওয়া দাওয়া করা হবে না। আরে বাদ দিন না কাজ, আগে আমার সাথে খেয়ে নিন দুটো করে, পরে না হয় কাজ শেষ করবেন। দরকার হয় আমিও আপনার কাজে সাহায্য করব। বাবা সত্যি তুমি লক্ষ্মী একটা ছেলে। তোমায় কে গর্ভে ধরেছে জানি না, তবে বড়াই করে বলতে পারি যে সেই মা সার্থক। হয়েছে, এবার তো খেতে বসুন। হ্যাঁ বাবা, বসছি। এই তিন্নি, খেতে আয় তুই, আজ 3 জন মিলে একসাথে খাবো। সবাই মিলে একসাথে খেতে বসলো। এভাবেই দেখতে দেখতে ওনাদের সাথে দিনটা কাটিয়ে দিল আকাশ। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি ত্রিধা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে হয়তো আমার জন্যই অপেক্ষা করছিল এতটা সময়। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই সে আমার কলার ধরে টেনে কলেজের এক সাইডে নিয়ে যায়। জায়গাটা অনেক নীরব, কলেজের কারোর তেমন যাতায়াত নেই এই পথে। সে আমায় সেখানে নিয়ে গিয়ে হুট করে আমাকে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। কিরে, তুই আমার ছেলে পেলেকে শাসিয়ে এসছিস কোন সাহসে? নেতা হয়ে গেছিস তুই? হ্যাঁ, তুই আমায় চিনিস বেয়াদবের বাচ্চা? আমার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতাও তো তোর নেই, ছোট লোক কোথাকার। আমার বাবা শহরের নামি দামি লোক, আর তুই এসে আমার সাথে টক্কর নিস? আকাশ দ্বিধার কথা শুনে মুচকি মুচকি হাসছে, কিন্তু দ্বিধার রাগ উঠে যায় আকাশের আচরণে। সে আকাশের বুকে পাড়া দিয়ে তার কপালে পিস্তল ঠেকিয়ে ধরে। অন্যদিকে আকাশ মাটিতে অসহায়ের মতন পড়ে আছে, তার যেন প্রাণ ভোমরা মুখ দিয়ে বের হয়ে যাবে মতন অবস্থা। দিদার শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের বুকে পাড়া দিয়ে ধরেছে। ত্রিধা, তুমি কি আমায় মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এখন কেন যেন মারতে ইচ্ছে করছে না তোকে। তবে কারণটা হয়তো তুই ভালো করে জানিস, যে তোর ঠোঁট জোড়া দেখলে আমি আর নিজেকে সামলে রাখতে পারি না। তো এখন কি করবে তুমি? মারলে একদম চিরতরে মেরে ফেলো তুমি আমায়। প্লিজ আমায় বাঁচিয়ে রেখে যন্ত্রণাগুলো আরো লাঘব করে দিও না। এই ছেলে, আমি কি করব সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তবে এখন তোর উপরে অত্যাচার করব আমি, আর তুই আমাকে তুমি করে বলছিস কোন সাহসে? আকাশ দিদার কথা শুনে চুপ হয়ে যায়, আর দিদা পিস্তল কোমরে গুজে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে আকাশের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই যেন দিদার হায়নার রূপ ধারণ করে নিয়েছে। সে আকাশের ঠোঁট কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, আকাশের গলায় বুকে তার ভয়ঙ্কর দাঁতগুলোকে বসিয়ে দেয়। দিদা আকাশের যেই অঙ্গে স্পর্শ করেছে সে অঙ্গ থেকেই চিরচির করে রক্ত বেরোচ্ছে। এদিকে আকাশ দিদার এই ভয়ঙ্কর আচরণ সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। দিদা আকাশের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়। তারপর ব্যাগ থেকে পানি বোতল বের করে আকাশের উপরে ছিটিয়ে দেয়। অনেকক্ষণ পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে আবার আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর ধৈর্যের বাহিরে গিয়ে তোর উপরে অত্যাচার করব। কিন্তু আকাশ এবার আর চুপ করে থাকে না। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে দিদাকে ধাক্কা মারে। তারপর মাঠ থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর দিদা ধাক্কার টাল সামলাতে না পেরে মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। এই শরীর খেকোর বংশধর, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। অনেক অত্যাচার করেছিস, তাই এটা তোর প্রাপ্য। আর তোকে শুরুতেই বলেছি আমায় মেরে ফেল, কিন্তু তুই আমায় মারিসনি, বরং আমার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছিস। আর সেই কষ্টই এখন তোর জন্য কাল হবে। আজ তুই দেখবি আমার আসল রূপ। বলেই শরীর থেকে শার্টটা খুলে ফিক্কা দিয়ে মাটির উপরে ফেলে দিলাম। তারপর ত্রিধার উপরে ঝাঁপিয়ে পড়লাম অট্টহাসি একটা দিয়ে। হা 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 হা।